বাবা চাচ্চু, আমি অনেকদিন যাবত চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলেই কাজ শুরু করব আমি। কথাটা শুনে আরএম আর বোগামের দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে, দেশে পা দিতে নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। আরএম চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে জাঙ্কুক। জাঙ্কুক কিছু বলার আগে বোগাম বলে উঠল, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। জাঙ্কুক যেন আগে থেকেই জানতো এরকম কিছুই হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলো জাঙ্কুকের বাবা আরএম। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না জাঙ্কুক, তোমাকে দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই সুগাকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো। জাঙ্কুক চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, সুগা রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারে অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে সুগাকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে, আর সেটা হলো আমি আমার মতো করে কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো রকম বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় জাঙ্কুক। আরএম কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছে বোগাম। জিন তখন বোগামের দিকে তাকালো একবার, আর মনে মনে ভাবলো, আমার জাঙ্কুকের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়ায় সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই আমার চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে একরকম বিনোদন উপভোগ করছিল তে। যেই আর্মের উপর কারো কোনো কথাই চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিয়েছে, যেমন বাবা তেমন তার ছেলে। এসব ভেবেই হাসি পাচ্ছে তের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল তের, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে তে হঠাৎ চোখ পড়ল জাঙ্কুকের রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে নিজের রুমে ঢুকে গেল তে। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল তে। জাঙ্কুক বিদেশে যাওয়াতে তের কোনো চিন্তাই ছিল না, কিন্তু তে আসার 15 দিনের মধ্যেই সুগাও তের পাশের রুমে চলে আসে তার জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই সুগার রুম। বোনকে পাহারা দিতে মূলত এই রুমে আসা। সুগা যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। তে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে তের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে জাঙ্কুকের রুম, আরেক পাশে সুগার রুম। সুগার পরের রুমটাই হচ্ছে রোজের রুম। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে যায়। জাঙ্কুক এখনও বাড়ি ফিরেনি। জিন সোফায় বসে অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। 10 থেকে 15 মিনিট পর বাড়িতে ঢুকলো জাঙ্কুক আর সুগা। মাকে বসে থাকতে দেখে জাঙ্কুক কিছুটা রাগান্বিত হলো আর বলল, মা তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নেব। জিন তখন দুষ্টামি করে বলল, তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য। জিনের কথা শুনে সশব্দে হেসে উঠল সুগা।
জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকায় সুগার দিকে। সঙ্গে সঙ্গে সুগা হাসি থামিয়ে নিল। নিঃশব্দে হাসছে সে। সুগা বরাবরই ভীত প্রকৃতির। বাইরে যতটাই শক্তপোক্ত থাকুক না কেন, তার বাবা, চাচা আর জাঙ্কুকের সামনে সে যেন ভেজা বেড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা থেকে 9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু জাঙ্কুক ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। জাঙ্কুক মায়ের উদ্দেশ্যে ঠাট্টা স্বরে বলে উঠল, মা, এর উল্টোটাও তো হতে পারে। যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচাকা খেয়ে গেল জিন। জাঙ্কুক পুনরায় শান্ত অথচ কড়া গলায় বলে উঠল, মা, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর না দিয়েই জিন স্বাভাবিক কণ্ঠে বলল, সুগা, তে এখনো খায়নি, একটু ডেকে নিয়ে আসবি। এখন খাবে কিনা জিজ্ঞেস কর মেয়েটাকে। সুগার ঠিক আছে বলে উপরে গেল। জাঙ্কুকও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে তে খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল জাঙ্কুক ফ্রেশ হয়ে নামার আগেই তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে জাঙ্কুক। তে সরু চোখে নিরীক্ষণ করছে জাঙ্কুককে। মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো তার। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো তে। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। জাঙ্কুকের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো তে। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। জাঙ্কুক তের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। তের ছোট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। চোখ তুলে তাকাতেই পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে তে বেশ বিরক্ত হয়ে গেছে। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে জাঙ্কুকের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। জিন হঠাৎ তের হাতে হালকা ধাক্কা দিল আর বলল, কি রে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটলো তের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না চাচি। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলায় দিয়ে খাবার নামছে না তের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষে শেষ করে ফেললোতে। জাঙ্কুক আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করলো না সে। এই জগতের সব কিছুই তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। জাঙ্কুকের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলোতে। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল জাঙ্কুকের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলোতে। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত জাঙ্কুকের কোনো স্মৃতি ছিল না তের মনে। মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতে। আর আজ বিকাল থেকে যতবার জাঙ্কুককে দেখছে ততবার তের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠছে। ছোটবেলায় যে ভয়টা জাঙ্কুকের প্রতি ছিল সেটা আজ বদলে গেছে। জাঙ্কুকের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষ পিঞ্জর এপার ওপার করে দেওয়ার ক্ষমতা রাখে। জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল তে। জাঙ্কুক চোখ তুলে তাকাতেই তের মনোযোগ ঘুরে গেল। জাঙ্কুকের তপ্ত দৃষ্টিতে তে যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার জাঙ্কুকের দিকে তাকানোর স্পর্ধাটুকু করেনি তে। এর মধ্যে জিন ছেলে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে উঠল, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না জাঙ্কুক? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছে না কেন? বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে রে। জাঙ্কুক শান্ত কণ্ঠে তার মায়ের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না মা। নিজের স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের, বুঝেছ? এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। বাবা নিজে এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছাকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মা। জিন চিন্তিত স্বরে বলে উঠল, এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা।
জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম মা, আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তোমার। সুগা মাঝখান থেকে বলে উঠল, জাঙ্কুকের জন্য চিন্তা করার মানুষ আছে বড় মা, তুমি রিল্যাক্সে থাকতে পারো। তে এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো সুগার দিকে। অমনি মুখটা চুপসে গেল সুগার। করুণ স্বরে সুগা তখন বলল, সরি ভাই। পিনপতন নীরবতা। খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না। তের মনটা সহসা খারাপ হয়ে গেল। সুগা জাঙ্কুকের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কম কথা বলে, কিন্তু দিন শেষে জাঙ্কুকের অপ্রকাশিত আবেগগুলো সুগাকেই শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনও জাঙ্কুকের থেকেও বেশি সুগা ভালোবাসে জাঙ্কুককে। জাঙ্কুক যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবে, সুগা তাই করবে। অবশ্য করবেই বা না কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছা সুগার। পড়াশোনাতেও তার বিশেষ আগ্রহ ছিল না। তার বড় চাচা আর তার বাবাকে বলেছে কয়েকবার, তাদের কড়া জবাব, রাজনীতি তাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না। তাই বাধ্য হয়ে সুগা জাঙ্কুকে তার রাজনীতির ব্যাপারটা বলতেই জাঙ্কুক তাকে বেশ সাহায্য করলো। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা, কী করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই জাঙ্কুকের সাথে সিদ্ধান্ত নেয় সুগা। খাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে চলে গেছে, সুগাও চলে গেছে, কিন্তু বসে আছে তে। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল সুগার আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই, জাঙ্কুকের জীবনে কেউ আছে এই কথাটাই মাথায় ঘুরপাক খাচ্ছে তের। ভাতের প্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে তে, আর ভাবছে, থাক মন খারাপ করিস না তে, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল, আজ তো একটা হিটলার, তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই।